ঘোষও বক্তব্য রাখছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। কোচবিহারের দিলীপ ঘোষ। আপনার আসনে চাল কেউ লুট করতে পারবে না, শৌচালয়ের টাকা, জলের টাকা, বিদ্যুৎ আর পথের টাকা কেউ মারতে পারবে না। সব টাকা সব হিসাব করে আমরা দেবো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি দিয়েছেন তার চেয়ে বেশি দেবো। উনি বলেছেন স্বাস্থ্য সাথীর কার্ড দেবেন, চিকিৎসা করাবেন। আর মোদীজি বছরে 5 লাখ টাকা দিচ্ছেন আপনার পরিবারকে, ওটা আটকে দিয়েছেন। আমরা যেমন স্বাস্থ্য সাথীর কার্ড আছে তার খরচা দেবো, তারপরে মোদীজির 8 লাখ টাকা দেবো, ডবল দেবো। ডাবল ইঞ্জিন সরকার করে দিন, সব জিনিস ডাবল পাবেন। আপনি মধ্যপ্রদেশে যান, আপনি উত্তরপ্রদেশে যান, ওখানে এই যে আয়ুষ্মান যোজনা, গরিব মানুষের চিকিৎসার বীমা বছরে 5 লাখ টাকা, সেটা তো পাচ্ছেই। তার উপরে রাজ্য সরকার 3 লাখ টাকা উল্টো দিচ্ছে, 8 লাখ টাকা পাচ্ছে। আর এখানকার স্বাস্থ্য সাথীর কার্ড আছে, নিয়ে গিয়ে যে হসপিটালে দেখান, কোন হসপিটালে দাদা যান এতে পয়সা পাওয়া যায়, নেবো না, আপনার চিকিৎসা হবে না। আর এই আয়ুষ্মান যোজনার কার্ড পেলে আপনি ভেলোর যান, আপনি চেন্নাই যান, আপনি মুম্বাই যান, আপনি দিল্লি যান, যত বড় হসপিটালে চিকিৎসা করতে পারবেন, কেউ আটকাতে পারবে না। তাই ডবল ইঞ্জিন সরকার, আর ডবল আপনি লাভ পাবেন। সেই জন্য এবারে ইলেকশন, এখানে পশ্চিমবাংলায় পরিবর্তনের ইলেকশন, সাধারণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিবর্তনের ইলেকশন। এই ইলেকশনে জিততে হবে। পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য, পশ্চিমবাংলার থেকে আমরা আবার যাতে উদ্বাস্তু না হই, আবার ছেড়ে পালাতে না হয় বাংলাদেশের মতো, সেই জন্য পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, ইলেকশন করতে হবে, জিততে হবে, বিজেপি সরকার করতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। শুনানি মুলতুবি হয়ে যায় এবং শেষ পর্যন্ত হাইকোর্টের শুনানির দিন পিছিয়ে হয়েছে 14ই জানুয়ারি। আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। কেন পিছিয়ে গেল, সব ডিটেল আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো, আপাতত 14ই জানুয়ারি পর্যন্ত মুলতবি হয়ে গেছে এই গোটা মামলা। আজকে বেলা 2:30 থেকে যখন এই মামলার শুনানি ছিল, হঠাৎ করেই দেখা যায় যে 2টোর সময় বিচারপতি এজলাসে বসার বেশ কিছুক্ষণ আগে থেকে গোটা এজলাসে প্রচুর আইনজীবী, ইন্টার্ন তারা ভিড় করে থাকেন। এবং তিনি এসে 2টো থেকে 2:30 পর্যন্ত অন্যান্য বেশ কিছু মামলা ছিল, সেগুলির শুনানি হচ্ছিল। হঠাৎই সেই শুনানি প্রায় কার্যত শোনা যাচ্ছে না, এত লোকে কথা বলছে, এই নিয়ে তিনি অভিযোগ করেন এবং তিনি বলেন যে গোটা এজলাস যদি শান্ত না হয় তাহলে তিনি মামলা শুনানি করতে পারবেন না। কিন্তু তারপরেও দেখা যায় যে এজলাসে ভিড়, হই হট্টগোল, কে এজলাসে থাকবেন, কে এজলাস থেকে বেরিয়ে যাবেন, তাই নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয়। এই যখন এই মামলা শুনানি শুরু হয়, তখন আইনজীবী ধীরাজ ত্রিবেদী, যিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল, তিনি এসে অভিযোগ করেন যে তার ফোন হ্যাক করা হয়েছে। তাহলে কোথাও গিয়ে এত জটলা, সেটাও কি এই মামলার জন্যই কি ষড়যন্ত্র করা হয়েছে? এই ধরনের অভিযোগ করার সাথে সাথে বাকিরা তাকে থামিয়ে দেন, তাদের বলেন যে মামলাটা অন্তত শুরু হতে দিন। যখন এরকম ভাবে গন্ডগোল চলছিল, সেই সময় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলেন এরকম হলে তিনি এজলাস ছেড়ে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষীয়ান আইনজীবী, তিনি এই মামলার সওয়ালে ছিলেন। তিনি মাইকে অ্যানাউন্স করেন, সকলকে বলেন, অনুরোধ করেন যাতে ইন্টার্নরা তারা ঘর থেকে চলে যান, আইনজীবীরা তারা যাতে একটু কোঅপারেট করেন। যে সময় এজলাস আস্তে আস্তে খালি হচ্ছিল, তাতেও প্রচুর দেরি হওয়ায় বিচারপতি শেষ পর্যন্ত চলে যান এবং লিখে তিনি নির্দেশ দিয়ে যান যে আগামী 14 তারিখ পর্যন্ত মামলার শুনানি বন্ধ রাখা হলো। আচ্ছা, ধন্যবাদ তোমায় শ্রাবন্তী। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, আজকে শুনানির কথা ছিল কিন্তু আজ শুনানি হলো না, পিছিয়ে হয়ে গিয়েছে 14ই জানুয়ারি। এবং যে কারণটা সামনে এলো তা হলো ভিড়, হই হট্টগোল একেবারে কোর্টের মধ্যে, কোর্ট রুমের মধ্যে। পরবর্তীতে চেষ্টা করা হয় সেই ভিড় কমানোর, কিন্তু ততক্ষণে বিচারপতি বেরিয়ে যান এবং তিনি লিখে দিয়ে যান পরবর্তী শুনানি 14ই জানুয়ারি। একেবারে মঞ্জিরা, পাশাপাশি আমরা লিবা ছবি দেখছি যে পায়ে পায়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিল, এবং আজকে 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে এই মিছিল যাবে হাজরা মোড় পর্যন্ত, এবং রুট হচ্ছে 8B বাস স্ট্যান্ড থেকে এগিয়ে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ ধরে, তারপর সাদার এভিনিউ ক্রস করে, তারপরে ডান দিকে রাসবিহারী হয়ে হাজরা মোড় পর্যন্ত পৌঁছবে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে।
মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সি সংঘাত সপ্তমে এবং গতকালই ঠিক যেরকমটা বলেছিলেন সেই মোতাবেক আজকে তৃণমূল কংগ্রেস পথে নেমে একেবারে প্রতিবাদে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদিকে যেরকম তারকা সাংসদ মুখ রয়েছে তৃণমূল কংগ্রেসের, একই সঙ্গে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ তারাও রয়েছেন হাততালি দিয়ে, স্লোগান দিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়তে নাড়তে, হাত জোর করে জনসংযোগ করতে করতে এগোচ্ছেন। আমরা ছবিটা দেখাবো, দীপঙ্কর আমাদের রিপোর্টারের কাছে যাব। দীপঙ্কর, এই মুহূর্তে কি দেখছো? দেখো, যে কোনো মুহূর্তেই এই ঠাকুরবাড়িতে এসে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা কিন্তু এসে গেছে ইতিমধ্যেই। কারণ সকাল থেকে প্রচুর মানুষ অপেক্ষা করছে। তোমাকে একটু দেখাতে বলবো, একদিকে মতুয়ারা তাদের যে ধর্মীয় আচার আচরণ সেগুলো যেমন পালন হচ্ছে, উল্টো দিকে তোমার প্রচুর মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম ঠাকুরের যে বড়মার যে বীণাপাণি দেবীর ঘর, সেই ঘরের সামনে তারা অপেক্ষা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আসবেন, এসে মন্দিরে, মূল মন্দির অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রথমে পুজো দেবেন। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে আসবেন গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এবং তারপর এই বড়মার কক্ষে, সেখানে ভেতরে যাবেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। এটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নানা রকম উত্তেজনা সকাল থেকেই ছিল। কারণ তুমি জানো যে সেন্ট্রাল ফোর্স, এটা প্রায় 4 কোম্পানি। হ্যাঁ, এক্স্যাক্টলি দীপঙ্কর, আমি এটাই তোমার থেকে জানতে চাইছিলাম। কারণ সকাল থেকে এই ছবিটা আমরা দেখছিলাম ঠাকুরনগরে, একদিকে যখন প্রচুর পুলিশ বাহিনী রয়েছে আর আরেকদিকে শান্তনু ঠাকুরের অনুরোধ অনুযায়ী 4 কোম্পানির বাহিনীও সেখানে রয়েছে। মানে এখন ছবিটা তুমি কি দেখছো? দেখো, এখন যে অবস্থা সেটা প্রথম থেকেই পুলিশ এবং রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের সাথে একটা কথা হয়েছে, যে কথার মধ্যে একটা 20-25 মিনিটের একটা সময় দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তখন শান্তনু শিবিরের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি বন্ধ রাখা হবে, তারা মাইক বন্ধ রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিয়ে যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেই সহযোগিতা করা হবে। কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে, যদি কোনো রাজনৈতিক বক্তব্য উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু তারা ছেড়ে কথা বলবেন না। সেক্ষেত্রে কিন্তু শান্তনু শিবিরের যে সমস্ত মানুষ তারা প্রতিরোধ করবেন, এই কথা তারা বারবার সকাল থেকে বলে আসছেন। স্বাভাবিকভাবে ঠাকুর বাড়ির এই মুহূর্তে কিন্তু তুমি বলতে পারো দুই তরফেই একটা প্রচ্ছন্নভাবে সুযোগ দেওয়া আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন মমতা বালা শিবিরের চাহিদা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি পালন করে বেরিয়ে যান, আবার শান্তনু ঠাকুরের প্রতিনিধিরাও কিন্তু ওই 20 থেকে 25 মিনিট যেটুকু সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন সেই সময়টুকু ছাড় দিয়েছেন। কিন্তু বিশেষভাবে বারবার বলা হচ্ছে পুলিশ যেন মন্দিরে না ওঠে, জুতো পরে যেন কেউ না ওঠে এবং একই সঙ্গে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসবার সময় যেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের না দেখা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি 8 জন প্রতিনিধি অভিষেকের সঙ্গে সর্বোচ্চ যেতে পারেন। মন্দিরের ভেতরে মন্দিরের পুরোহিতরা রয়েছেন, সিকিউরিটি রয়েছে এবং তার সঙ্গে অগণিত ভক্ত, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য তার ভক্তরা এসছেন, মতুয়া ভক্তরা এসছেন, তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু নেতৃত্ব এসছেন। কিন্তু এখানে ঠাকুর বাড়ির ভেতরে কিন্তু শুধুমাত্র মতুয়া ভক্তদেরই এন্ট্রি দেওয়া হচ্ছে, কারণ ঠাকুর বাড়িটা শুধুমাত্র ভক্তদের জন্য। এক্ষেত্রে তোমাকে একটা কথা উল্লেখ করবো যে পুলিশ যারা ঠাকুর বাড়িতে অর্থাৎ মন্দিরে, মমতা বালার বাড়িতে কিংবা বড়মার বাড়িতে যে কোনো জায়গাতে যারা ডিউটি করছেন তারা কিন্তু সিভিল পোশাকে থাকবেন। যে সমস্ত পুলিশ পোশাক পরে আছেন তারা রাস্তায় থাকবেন। অর্থাৎ ঠাকুর বাড়িতে পুলিশের প্রবেশাধিকার প্রায় নিষিদ্ধ, এরকম বলা যেতে পারে এই ঘটনার ক্ষেত্রে। যদিও সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু তাদের ফোর্স নিয়ে তারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে রয়েছেন এই মুহূর্তে, তারা ওয়াচ করছেন। যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি সঙ্গে থাকো, আসছি। আমরা দুটো ছবি একসঙ্গে দেখালাম। একদিকে ঠাকুরনগর আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন, আর একদিকে আমরা কলকাতার রাজপথের ছবি দেখছি। তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে।